একটা রুমে ছেলে মেয়ে জামাই সব এক লগে থাকে। কত কষ্টের জীবন আছে, এই রুমে কষ্ট আছে, কারো জীবনে কষ্ট নেই। এই উপমহাদেশে অর্ধশতাধিক জাতি গোষ্ঠী ভাষাভাষীদের বাসভূমি। রাজনৈতিক বিভাজনে ইংরেজদের ২০০ বছর পরাধীনতার পর ৪৭-এ দেশভাগে ভারত ও পাকিস্তানের জন্ম হয়েছিল। পাকিস্তানের একটি অংশের নাম ছিল পশ্চিম পাকিস্তান, সেখানে উর্দুভাষীদের অবস্থান, এবং অন্য অংশটির নাম ছিল পূর্ব পাকিস্তান, সেখানে বাংলাভাষীদের অবস্থান ছিল। সমগ্র উপমহাদেশে কর্মসংস্থানের প্রয়োজনে সব জাতিগোষ্ঠী ও ভাষাভাষীরা ছড়িয়ে পড়েছিল কি ভারতে কি পাকিস্তানের দুটি অংশে। এরই ধারাবাহিকতায় ভারতের বিহার রাজ্যের বিহারীরা তৎকালীন পূর্ব পাকিস্তানে রেল, মিল কারখানা, ইস্পাত ও নির্মাণ ফ্যাক্টরি এবং ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হওয়ায় এদেশে থেকে যায়। ১৯৫১ সালে আনুষ্ঠানিকভাবে তাদের দেয়া হয় পাকিস্তানি নাগরিকত্ব। নতুন দেশের এই নতুন নাগরিক বসবাস করতে থাকেন মূলত পূর্ব পাকিস্তানে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সময় এই বিহারি জনগোষ্ঠী উর্দুভাষী হওয়ার কারণে এবং পাকিস্তানি সৈন্যদের সহযোগিতা করার জন্য বিতর্কিত হয়ে পড়ে। এর ফলে বাংলাদেশের উর্দুভাষী বিহারিরা সংগঠিত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কলোনি বা ক্যাম্প তৈরি করে বসবাস করতে থাকে। একটি ছোট জায়গায় ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে ১৮,০০০ নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা বছরের পর বছর বাস করছে মানবেতরভাবে। তাদের না আছে থাকার জায়গা, ন্যূনতম শিক্ষা, বাথরুম ও গোসলের ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ও চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এখানে প্রতিটি রুম হল এক একটি বাড়ি। খাবার ঘর বা শোবার ঘর বলে নাম দেওয়ার মতো বিলাসিতা এখানে নেই। ঘরগুলোর গড় আকার প্রায় ১২০ বর্গফুট। এই রকম একটি ঘরে থাকে গড়ে ১০ জনের একটি পরিবার। এই একটি ঘরেই থাকা, রান্না, খাওয়া, ঘুমানোর কাজ হয়। ১৮,০০০ মানুষের জন্য বাথরুম আছে ২১২টি। এর মধ্যে ৪ ভাগের ১ ভাগ আবার ব্যবহার অনুপযোগী হয়ে আছে, অর্থাৎ গড়ে প্রায় ৯০ জনের জন্য একটি টয়লেট। সব অধিবাসীদের জন্য পানির সাপ্লাই মাত্র একটি। হাজার হাজার নারী পুরুষ রাজনৈতিক ও অর্থনৈতিক কূটকৌশলের গ্যাড়াকলে পড়ে ন্যূনতম বেঁচে থাকার কোনো উপায় পাচ্ছে না। বিশেষ করে বিহারি সমাজের নারীদের অবস্থা খুবই শোচনীয়। মাধ্যমিকের বেশি পড়ার হার প্রায় ১০ থেকে ২০%। ক্যাম্পের ভিতরে গাদাগাদি করে থাকা দোকানপাট, ভিতরে কাদামাখা অস্বাস্থ্যকর সরু রাস্তা দিয়ে চলছে প্রতিদিনের জীবনযাপন। আছে হরেক রকম ছোট ছোট দোকান, সেলুন, এর সাথে শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে। হাতে গোনা কয়েকটি টয়লেট ও গোসলখানায় চলছে প্রকৃতির কাজ ও গোসল। সেখান থেকে মুক্ত নীল আকাশ দেখা যায় না, সূর্যের আলো প্রবেশ করে না। এর মাঝে চলে ছোট ছোট দোকানের পসরা, ফেরিওয়ালার হরেক রকম পিঠা তৈরির কাজ। বেশিরভাগ মেয়েরাই অষ্টম, নবম এবং দশম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করতে পেরেছে। নিজের সন্তানকে পড়ানোর ইচ্ছা অনেকেই প্রকাশ করেন। তাদের ইচ্ছা থাকলেও পরিবারের অসচ্ছলতার কারণে তারা পড়াতে পারে না। ক্যাম্পের বাইরে চারদিকে রয়েছে ছোট ছোট অনেক দোকান। সেখানে তেহারি, বিরিয়ানি বিক্রির পাশাপাশি ভিডিও গেমের দোকানে শিশুরা দল বেঁধে খেলছে একটু বিনোদনের জন্য। এখানে নেই কোনো খেলার মাঠ। শিশুদের জন্য একমাত্র এটা ভিডিও গেম। এখানে প্লাস ৫০-৬০ জন আসে শিশুরা। এখানে ভিডিও গেমস খেলে আমার ডেইলি ইনকাম হইলো ৫০ থেকে নিয়ে ১৫০ বা ১৪০ এরকম ডেইলি ইনকাম হয়। কোনোদিন ১০০ টাকাও হয়। কেউ কেউ তো সন্তানের ভরণ পোষণ মেটাতে না পেরে ছোট বয়সেই বিয়ে দিয়ে দিচ্ছে। তাদের কথা কারোরই মাথায় নেই। তারাও যে আমাদের সমাজেরই একজন। অবশ্যই আমার ইচ্ছা ছিল যে ও পড়ালেখা করো, কেন আমি পারিনি, আমার আব্বু নাই, আমার মা আমাকে অনেক কষ্ট করে পালছে। আমি চাইছিলাম যে আমার বাচ্চাদের আমি ভালো পড়ালেখা করাবো, কিন্তু পরিবেশের কারণে আমার বাচ্চাটা গেল গা। লাস্টে এক বাচ্চার মা হয়ে গেছে। আজকে ১৬ বছর চলতে আছে, হবাই ১৬ বছর শেষ হয়েছে এই যে নভেম্বর মাসে ২৩ তারিখে। ক্যাম্পের ছোট ছোট ঘরের অন্দরমহলে কি চরম কষ্টে মহিলারা তাদের শিশুদের নিয়ে প্রতিদিনের গৃহস্থালির কাজ করছে। একটি বিছানায় রাতযাপন করছেন, খাওয়া দাওয়ার কাজও একই সাথে চলছে। শিশুদের কোনো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে না। ক্যাম্পের ভেতর ও বাইরে ছোট ছোট কারখানায় দিনরাত ব্যাপী চলছে নিপুণভাবে জরি বুননের কাজ।
আমরা এটা জরুরি কাজ করি। আমরা প্রত্যেক দিনে আমাদের 400 থেকে 500 টাকা ইনকাম হয়। আর আমার 3টা কারিগর আছে আর 3টা ভাই মিলে আমরা কাজ করি। এটা দিয়ে আমরা সাপ্তাহিক ধরেন 1200-1300 টাকা পাই। এই টাকা দিয়ে আমরা সংসার চলে। হচ্ছে না, সরকার আমাদের সেরকম সুযোগও দিচ্ছে না। যদি আমরা কোথাও ভালো জায়গায় পড়তাম, কোনো ভালো জায়গায় কাজ করতাম, তাহলে আমাদের একটু ভালো হতো আর কি। আমি এই দেশের জন্ম, আমার মেয়ে এই দেশের জন্ম, তা আমরা তো এই দেশের থেকে বঞ্চিত হব কি লিগা? এরই মাঝে কেউ বা বেলুন, কেউ বাঁশি বিক্রি করছে, সেলাই করছে জুতা স্যান্ডেল অথবা রং আলতা বিক্রির পাশাপাশি ব্লক প্রিন্ট করছে একাগ্রচিত্তে। জীবন চক্রের প্রয়োজনে চরকা বুনন, সুতা কাটা, মুরগি লালন পালন, বক্স তৈরির পাশাপাশি ভিডিও গেম খেলা, ঘড়ি কেনা, ক্যারাম ও লুডো খেলায় ব্যস্ত থাকছে শিশু ও তরুণরা। এভাবেই জীবন এগিয়ে যায় পরিবারের প্রতিটি সদস্যদের। এই কষ্টসাধ্য যন্ত্রণা থেকে আকাশের দিকে হাত বাড়িয়ে স্বপ্ন দেখতেই পারে এখানে নারী, পুরুষ ও শিশুরা। আমরা পরিচয় আছি বিহারি, আমাগো কোনো দেশ নাই, কোনো ঠিকানা নাই, খালি আমরা বিহারি, এইটাই। আমরা কোনো জায়গা খাড়াই, আমাগো কোনো দাম নাই। যেখানে যাই ক্যাম্পে বললে আমাগো সব ছোটা চোখ দিয়া দেহে, মানে ভালো মন্দ দেহে না, আমাগো খারাপ মন্দ দেহে মানুষ। হরেক রকমের ছোট ছোট পেশার কাজ চলছে। অলংকার তৈরি, পিঠা তৈরি, লোহার ঢালাই ও দোকানের সাইকেল রিক্সা মেরামত হচ্ছে। যন্ত্রণাময় পরিবেশে একই সাথে বৃদ্ধ মানুষেরা কি করে বিছানায় শুয়ে একটু শান্তি পাবে? দেশের প্রতি তো একটা টান থাকে, যেহেতু ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে, তাহলে আমরা তো নাগরিক বাংলাদেশেরই, কিন্তু সরকার আমাদেরকে হয়তো মেনে নিচ্ছে না। জীবন থেমে থাকে না। লাটিমের মতো বস্তিবাসীর জীবন প্রতিদিন এগিয়ে যায়। মানুষ ও প্রাণী একত্রে এই যে বসবাস, তার মধ্য দিয়ে বেঁচে থাকার তাগিদে অর্থের প্রয়োজনে কাজ করে যেতেই হবে এই ক্যাম্পের আটকে পড়া মানুষদের। তাই আমাদের উচিত তাদেরকেও সুযোগ করে দেওয়া, যেন তারাও নিজেদের অভাব দারিদ্রতা থেকে বেরিয়ে এসে সমাজের সকল স্তরে অবদান রাখতে পারে এবং আমাদের অর্থনীতিকে আরো ত্বরান্বিত করতে পারে। কোথায় চলেছে এরা কেউ জানে না, কোথায় হবে এদের স্থায়ী ঠিকানা কেউ বলতে পারে না। এদের জীবনে সুন্দরের স্পর্শে কখনো কি মানুষের গান গাইতে পারবে? কখন তারা বিশ্বাসের ভিত্তিতে নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারবে? এই প্রশ্নের উত্তর কেউ কি কখনো দেবে?